শহরের আমলাপাড়া এলাকায় একটি বিউটি পার্লারের টয়লেটের ভেতর থেকে কামরুন নাহার ইতি নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তো ইতি ওই পার্লারের স্বত্বাধিকারী ছিলেন। দিন যতই যাচ্ছে কেন জানি সবকিছু নৃশংস হয়ে যাচ্ছে। আমি প্রত্যেক দিনে চিন্তা করি যে আগামীকালকে একটি ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি চাইলেও কেন জানি আপনাদের সামনে কোনো সুখবর, কোনো ভালো সংবাদ নিয়ে হাজির হতে পারি না। কারণ চারপাশটা এরকম হয়ে গেছে যে ডেইলি কেউ হচ্ছে, কেউ হচ্ছে, একের পর এক নৃশংসতা বেড়েই চলেছে। এরকম একটি ঘটনা ঘটেছে আবারও নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের ওয়াশরুম থেকে বিউটি পার্লার মালিকের অর্ধগলিত উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, কে ঘটালো এই ঘটনা, এই বিষয়ে বিস্তারিত জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এখন এই অনুষ্ঠান দেখছেন। আপনি জানেন গতকাল 6 ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের পর নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ শহরের আমলাপাড়া এলাকায় পরি বিউটি পার্লার নামে একটি পার্লার থেকে কামরুন নাহার ইতি, যার বয়স হচ্ছে 38, তার অর্ধগলিত উদ্ধার করে সেই পার্লারের ওয়াশরুম থেকে। এর আগে ওই পার্লারের আশেপাশের যে স্থানীয়রা আছে তারা একটি উৎকট দুর্গন্ধ পায়। সেই উৎকট দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে তারা ওই পার্লারের সন্ধান পায় এবং তারা বুঝতে পারে যে এই পার্লার থেকেই দুর্গন্ধটা ছড়াচ্ছে। তখন ওই পার্লারের যে ভবন আছে সেই ভবনের মালিককে তারা জানায় এবং তারা সবাই মিলে তখন এই দুর্গন্ধটা এখান থেকেই আসছে এটা নিশ্চিত হয়। এরপর ওই ভবনের মালিক এবং লোকজন সহ নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানায়। এরপর পুলিশ আসে এবং ওই ভবন মালিককে সাথে নিয়ে সেই তালাবদ্ধ যে পার্লার আছে সেটির তালা ভাঙে এবং ভিতরে যায়। যখন পুলিশ ভিতরে যায় এবং দেখতে পায় যে সেই পার্লারের যে ওয়াশরুম আছে সেই ওয়াশরুমে উপর হয়ে আছে একটি মরদেহ। আপনি যে বললেন অর্ধগলিত, সেটা হচ্ছে যে এইরকম অবস্থা যে ফুলে ফেপে আছে একটি মরদেহ। তখন চিহ্নিত করতে যখন পুলিশ সেই উল্টায় তখন সবাই দেখতে পায়। তখন ভবন মালিক শনাক্ত করে যে এই যে দেহটি আছে এটি হচ্ছে যে বিউটি পার্লারের যে মালিক কামরুন নাহার ইতি, তারই। আচ্ছা, তার মানে প্রথমে ওয়াশরুমে থাকে এবং বাইরে তালাবদ্ধ থাকে, পরবর্তীতে পুলিশ গিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশের পর তাকে উপর হয়ে পড়ে থাকতে দেখে যে একদম গলে পচে আছে। তারপর এপাশ করলে তখন বাড়ির ওই ভবনটির যে মালিক সে শনাক্ত করে যে ওটা ইতির। তো এই যে কামরুন নাহার ইতি, যে হচ্ছে পার্লারের মালিক এবং সে হচ্ছে একাই পার্লারটা চালাতো। এই যে কামরুন নাহার ইতি, সে কিন্তু শহরের এনায়েতপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে তার স্বামীকে নিয়ে বসবাস করত। তার স্বামীর নাম হচ্ছে আনোয়ার হোসেন সেন্টু। আমরা তার পরিবারের সাথে কথা বলি। তার ছোট ভাই আলিফ আমাদেরকে জানায় যে তার বোন ইতি ছোট বোনকে দেখতে সে হাসপাতালে যায় 27 তারিখ। এরপর থেকেই যে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং 28 তারিখেও যখন তার কোনো ফোন পায় না এবং তার ফোন বন্ধ পায় এবং তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না, তখন তারা খোঁজাখুঁজি করে এবং সবসময় যেটি হয় সেটি হচ্ছে তার যে হাজব্যান্ড আছে সেন্টুকে ফোন করে তার কোনো হদিস পায় না এবং সেন্টু তার যখন ইতির কথা জিজ্ঞেস করে তখন কোনো না কোনোভাবে তাকে এড়িয়ে যায়। এবং এই বিষয়টি যে ইতির বড় বোন সে আমাদেরকে জানিয়েছে এই বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক লাগে। সেটি হচ্ছে বিগত দিনে ইতি যখন তাদের বাসায়ও চলে আসতো এবং সেন্টু থেকে বেশ কিছুক্ষণ দূরে থাকতো, তখনই কিন্তু সেন্টু পাগলের মতো হয়ে যেত, ইতির খোঁজ করতে থাকতো এবং কোথায় আছে কিভাবে আছে উদ্গ্রীব হয়ে যেত। তো এই বিষয়গুলো আসলে তাদের কাছে মনে হয় যে একটু অস্বাভাবিক, যে তার বোন এই 1-2 দিন হয়ে গেল তাকে পাওয়া যাচ্ছে না। এখানে তো একটা স্বাভাবিক বিষয় যে আপনার স্ত্রী যদি বাসার বাইরে একদিন কেন, মানে এক বেলা যদি বাইরে না থাকে বা ফোন বন্ধ থাকে, স্বামী হিসেবে তো তার মানে কর্তব্য ছিল যে তার স্ত্রী কোথায় গেল, তার ভাই কেন জিডি করতে যাবে বা ভাই কেন খুঁজবে। সেখানে তো তার স্বামী এবং ভাই উভয় পরিবার সম্মিলিতভাবে খোঁজার কথা। সেখানে দেখা যাচ্ছে এখানে যে সেন্টু সাহেব যিনি আছে এই ইতির স্বামী, সে বলতো এটাকে পাশ কেটে গেছে, সেই ক্ষেত্রে তাকে সন্দেহ করাটা স্বাভাবিক। এইখানে তার বোনের সাথে মানে ইতির বড় বোনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারি সেটি হচ্ছে যে তার স্বামী এবং তার সাথে যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক সেটি কিন্তু ছিল না। এর কারণ হচ্ছে যে সেন্টু সে কিন্তু মাদকাসক্ত ছিল এবং এই কারণেই বিভিন্ন সময় সে কিন্তু ক্ষণে ক্ষণে
ওই ইতির কাছ থেকে টাকা নিত এবং তার যে মাদক গ্রহণ এর জন্য সে সব সময় ইতির উপর টর্চার করত টাকার জন্য। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি জানেন যে এই যে ইতির যে পার্লারের মালিক, পরি বিউটি পার্লারের মালিক, সে কিন্তু কর্মজীবী একজন নারী। তার কিন্তু পার্লারের যে এই যে ব্যবসা, এই ব্যবসায় সে কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল না। এবং তার বোনের সাথে এবং যে এলাকাবাসী তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তাদের দাম্পত্য জীবন সবসময় কলহের মধ্যেই থাকতো। এবং এর প্রধান কারণ হচ্ছে তার যে এই যে স্বামী সেন্টু, তার মাদকাসক্তি। তার এই মাদকাসক্তির জন্য সে কিন্তু সবসময় ইতির উপর চড়াও ছিল এবং ইতির কাছ থেকে টাকা পয়সা নিত এবং সে কিন্তু কোনো কাজ করতো না। তার এই যে মাদক গ্রহণের খরচ সব কিন্তু তার স্ত্রীর কাছে এসে নিত, যার কারণে ইতি কিন্তু তার দিকে খুবই মনক্ষুণ্ণ ছিল। আর ইতিকে ডাক খোঁজ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে তার এই যে মানে মাদক গ্রহণের টাকা পয়সা নেওয়ার যে তার প্রয়োজন, সেই প্রয়োজন থেকে তার বড় বোনের যে সন্দেহ সেটি হচ্ছে যে তার বোন কিছুক্ষণও যদি এই সেন্টুর আড়ালে থাকে তাহলে সে খোঁজাখুঁজি করে উদ্গ্রীব হয়ে যায়। কিন্তু এই যে দীর্ঘক্ষণ ইতি এবার নিখোঁজ, এতে কিন্তু সে তো উদ্গ্রীব হয়নি, বরং তাকে যখন ফোন করে ইতির কথা জিজ্ঞেস করে তখন সে কোনো আগ্রহ দেখায় না এবং সে কিন্তু কোনোভাবে পাশ কাটিয়ে যায়। আচ্ছা, এই যে ইতি, ইনি কতদিন নিখোঁজ ছিলেন? তার পরিবারের ভাষ্য অনুযায়ী তার হচ্ছে শেষ ওই 27 তারিখ তার ছোট বোনকে দেখতে সে হাসপাতালে যায়। এরপর থেকেই আসলে সে নিখোঁজ। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 28 তারিখ থেকে সে নিখোঁজ এবং 28 তারিখ থেকে গতকাল শুক্রবার দুপুরের পর তার যে সন্ধান সেটি পায়। অর্থাৎ 10 দিন সে ওই অবস্থায় পার্লারে পড়েছিল এবং এই 10 দিনে তো আপনি বুঝতেই পারেন যে একটি ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এবং ওখান থেকে কিন্তু আপনার দুর্গন্ধ ছড়িয়ে যখন বাইরে চলে আসে তখন মানুষ বুঝতে পারে যে এখানে আসলে সেই গন্ধের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে গিয়েই কিন্তু পরে তার চিহ্নিত হয় এবং উদ্ধার করে পুলিশ। তো এই যে ইতিহাস উদ্ধার করলো পুলিশ, উদ্ধারের সময় আলামত সংগ্রহ করতে গিয়ে পুলিশ দেখলো যে শরীরে অনেকগুলো আঘাত আছে, আঘাতের চিহ্ন আছে এবং তাকে করা হয়েছে, এটা কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যখন তার সন্ধান করতে পারলো না তার পরিবারের লোকজন, তখন কিন্তু ফতুল্লা থানায় তার ছোট ভাই আলিফ সে কিন্তু একটা মিসিং ডায়েরি করেছিল। আচ্ছা, এই যে উদ্ধার হলো, উদ্ধারের পরে কি কোনো কাউকে সন্দেহভাজন হিসেবে মামলা করা হয়েছে, বা এই যে তার স্বামী এই ঘটনাকে এড়িয়ে গেছে, তার স্বামীর সাথে তার স্বামী এখন কি বলছে, স্বামীর সাথে কথা হয়েছে আপনার? এরপর পুলিশ তার যে পরিবার, তার পরিবারের বয়ান অনুযায়ী তার স্বামীকে সন্দেহ করে এবং এলাকাবাসীও সবাই কিন্তু তার এই যে এটার পেছনে তার স্বামীরই হাত রয়েছে এরকম এক প্রকার তারা নিশ্চিত। যদিও পুলিশের কাছে কোনো এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই, তবুও সন্দেহভাজন হিসাবে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এবং নারায়ণগঞ্জ মডেল থানার যে ওসি আব্দুল হালিম আমাদেরকে জানিয়েছেন যে তার যে স্বামী আনোয়ার হোসেন সেন্টু, তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হিসাবে এবং তাকে যখন নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে সেই করেছে তার স্ত্রীকে। তার মানে এই কাণ্ডটি তার স্বামী সেন্টু তিনি ঘটিয়েছেন। তো এই ব্যাপারে কি মানে পুলিশ নিশ্চিত যে শুধু স্বামী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, নাকি তার সাথে আর অন্য কেউ আছে, বা শুধু পারিবারিক কলহের জের বা নেশার টাকা এটার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কিছু আছে? এটা হচ্ছে যে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন স্বামী যে আনোয়ার হোসেন সেন্টু, সে কিন্তু পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং কারণ হিসেবে বলেছে যে এই যে পারিবারিক কলহ সেটা থেকেই তার কাণ্ড। পুলিশ আমাদের আরো জানিয়েছে যে মামলার যে পরবর্তী প্রক্রিয়া সেই হিসেবে বিউটি পার্লার মালিক ইতির নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে তারা এই মামলার পরবর্তী প্রক্রিয়া চালিয়ে যাবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ঘটনাটি, এটি কিন্তু খুবই দুঃখজনক যে একজন মাদকাসক্ত স্বামী সে কিছুই করে না, নেশা, টাকা, খাওয়া পড়া সবকিছুই তার স্ত্রীর উপর ছিল। সে একজন নারী হয়ে একা একটি পার্লার চালিয়ে কিন্তু সচ্ছল যে জীবনযাপন সেটাও কিন্তু তার ছিল না, এক প্রকার যুদ্ধের জীবন ছিল সেখানে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, যে এই যে পার্লারটি যে চালাতো সে কিন্তু কোনো কর্মীও রেখেছিল না, সে নিজেই কিন্তু সবটা চালানোর চেষ্টা করতো। কিন্তু এর মাঝেও একটি
কাণ্ড কিন্তু ঘটে গেছে। তো এই ঘটনাটি যেহেতু তার স্বামী মাদকাসক্ত, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটি আরো তদন্ত, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যে এই ঘটনাটি শুধুই পারিবারিক কলহের জের নাকি আরো অন্য কিছু আছে, সেটি আমরা জেনে হয়তো পরবর্তীতে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।